করা দরকার, পরিকল্পনা নেওয়া দরকার, কিভাবে আমরা ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্কে আমাদের লোকজনকে কাজে লাগাইতে পারি। এখানে আরেকটি বিষয় প্রণিধানযোগ্য যে বাংলাদেশ কিন্তু অনেকটা সুবিধাজনক অবস্থায় জনসংখ্যার দিক দিয়ে এখন আছে। এখন আমাদের দেশের জনসংখ্যার মধ্যে 15 বছর থেকে 59 বছর বয়সের যে জনসংখ্যা কর্মক্ষম মানুষ তার হার হলো 58%, অর্থাৎ শতকরা 58 জন লোক এখন কর্মক্ষম। এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে 2030 সালে। এই যে 2030 সালে এত কর্মক্ষম মানুষ বাংলাদেশে হবে, এই মানুষগুলোকে যদি দক্ষতা দিয়ে তাদেরকে কর্মক্ষম না করা যায় দেশ এবং বিদেশের জন্য, তাহলে ওই সময়টা ভয়াবহ বিপর্যয় বাংলাদেশের জন্য আসবে। যে এই কর্মক্ষম মানুষগুলো যদি কাজ না পায়, কাজ করতে না পারে, তাহলে তারা সমাজের বোঝা হবে এবং নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাবে। এই বিপুল জনগোষ্ঠী। এখানে আরেকটা বিষয় মানে আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর যথার্থভাবে উপস্থাপন করেছেন, সেটা হলো যে সিঙ্গাপুরে 65% ছেলে মেয়ে টেকনিক্যাল এডুকেশনে আসে। এই যে 65% আসে, সিঙ্গাপুরের মতো দেশ, তাদের পার ক্যাপিটা ইনকাম এখন $53,000। তার অর্থ এই, এবং একই সঙ্গে সেই তথ্য থেকে আমরা দেখি যে ওই 65% মধ্যে আবার 45% আসে মিড লেভেল টেকনিক্যাল এডুকেশনে, যেটা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসাবে যথার্থভাবেই উপলব্ধি করেছেন যে এই মিড লেভেল টেকনিক্যাল ম্যান পাওয়ারের গুরুত্ব অপরিসীম সারা পৃথিবী। দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি কোরিলেশন আছে। আমরা দেখা যায় যে দেশের মিড লেভেল ম্যান পাওয়ার যত বেশি, সেই দেশের পার ক্যাপিটা ইনকাম তত বেশি। এখানে একটু বোধহয় আপনার আপনার সংশোধন করা প্রয়োজন। ওই যে মধ্য পর্যায়ের যে আপনার দক্ষ জনশক্তির কথা বলছেন, এটা গড়ে তুলতে হবে। এই জন্যে গড়ে তুলতে হবে কোন পর্যায় থেকে আমাদের আসতে হবে? এটা আসবে ওই শিক্ষার থেকে, প্রশিক্ষণ থেকে। ওই ধরনের প্রতিষ্ঠান, এই যে কথা আমি বললাম, প্রতিষ্ঠান ইতিমধ্যে স্থাপিত হয়েছে, আরও প্রতিষ্ঠিত করতে হবে। এবং তার চাইতে বেশি দরকার যে প্রতিষ্ঠানগুলো এখন কাজ করছে তার গুণগত উৎকর্ষ বাড়ানো। দেখুন, আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছি। এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অনুকল্প হলো যে আমাদের দেশে আপনার মূলধন উৎপাদ হার বা ক্যাপিটাল আউটপুট রেশিও রয়ে গেছে 4। এটা কিন্তু আপনার উচ্চতর নিপুণতার পরিচয় নয়। এই নিপুণতার পরিচয় হতে হলে এই হারকে 3 বা 2-এ নামিয়ে আনতে হবে। অর্থাৎ আমাদের এই যে মূলধন যেটা আমরা আহরণ করছি, যে কলকব্জা আমরা আহরণ করছি, যে মেশিনপত্র দিয়ে আমরা কাজ করছি, তার থেকে যাতে সর্বাত্মক মাত্রা উৎপাদন নিতে পারি, তার জন্যে আমাদের এই দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে, প্রসারিত করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে যে কথা শামসুর রহমান সাহেব বলছেন, আপনার হামিদ সাহেব বলছেন, সেটা হলো যে সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও মাথাপিছু আয় প্রায় $55,000, ওই পর্যায়ে পৌঁছার যে আপনার মূল ভিত্তি, মূল মাধ্যম, সেই ভিত্তিকে আমরা আয়ত্ত করতে পারবো, মাধ্যমকে আমরা অনুসরণ করতে পারবো। অর্থাৎ আমরা শ্রম উৎপাদনশীলতা বাড়িয়ে আমাদের আহরিত মূলধনের সর্বাত্মক ব্যবহার করে সর্বাত্মক উৎপাদন সমাজের কাছে উপহার হিসেবে দিতে সক্ষম হব। আপনারা অনেক প্রতিপাদ্য পালন করেছেন, এর মধ্যে যেগুলো থেকে সরকার ইতিমধ্যেই বেশ কিছুকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেমন পরিকল্পিত গ্রাম সম্পর্কে আপনারা বলেছিলেন, আপনারা কৃষি জমি রক্ষা করে পরিকল্পিত গ্রাম গড়ো, সচল নদী, সচল অর্থনীতি, এবং নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রযুক্তি, রাজনীতিতে প্রযুক্তি থাকতে হবে, চিন্তা থাকতে হবে। তো এই ধরনের যে যতগুলো আপনারা প্রতিপাদ্য নির্ধারণ করেছেন বা প্রতিপাদ্য পালন করেছেন, সরকারের ইম্প্যাক্টটা কি? এভাবে মানে সরকার কতটুকু পালন করেছে বলে আপনার মনে হচ্ছে? এটা যথার্থভাবেই আমি বলবো জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দিতে হয় এই কারণে যে একমাত্র সরকার যিনি প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি প্রবর্তন করেছে বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই আহ্বানটা জানিয়েছিলাম দীর্ঘদিন থেকে, কিন্তু অনেকেই শোনাইতে না পারলেও জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি প্রচলন করেছেন। আমরা লক্ষ্য করি বিদ্যুতের সিস্টেম লস কমানোর জন্য, বিদ্যুতের প্রোডাকশন বৃদ্ধি করার জন্য ছোট ছোট জেনারেটর ভিত্তিক পাওয়ার স্টেশন তৈরি করে বিদ্যুতের যে ক্রাইসিসটা ছিল এটা সলিউশন হয়েছে। আমরা লক্ষ্য করি, স্যার আপনিও জানেন, আপনি ভালো জানেন এটা, যে গভীর নলকূপের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পানি মানে উঠাইয়া আমাদের দেশটাকে মরু প্রক্রিয়া নিয়ে যাওয়া হয়েছিল। সরকার
আপনাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে গভীর নলকূপের পানি বেশি ব্যবহার করা যাবে না, সারফেস ওয়াটার আর করা যাবে না, সারফেস ওয়াটার ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই বিষয়গুলি আমরা ইনস্টিটিউশন থেকে দীর্ঘদিন বলে আসছি, কিন্তু অতীতে অনেকটাই শোনানো যায় নাই, কিন্তু বর্তমান সরকার এটা খুব পজিটিভ ওয়েতে নিচ্ছে। আমরা মনে করি যে সরকারের সঙ্গে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একটা আত্মিক সংযোগ যেই বঙ্গবন্ধু থেকে শুরু হয়েছে এখনও সেটা চলতেছে, এবং অব্যাহতভাবে সরকার আমরা যেই কাজগুলি করার চেষ্টা করতেছি সরকারের সঙ্গে আমাদের মিলে যায়, পজিটিভ ওয়েতে রাষ্ট্র অগ্রসর হচ্ছে এবং মানে গণমুখী সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। সেই সংযোগ স্থাপিত হয়েছে এবং এর একটি বড় প্রতিফলন যেটা চট করে চোখে লাগবে না, কিন্তু তথাপিও যারা এক্ষেত্রে আপনার নীতি বাস্তবায়ন করছেন তাদের মনে রাখা দরকার, সেটা হলোই যে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে আমরা পাঠ্যক্রমের যথাযথ পরিবর্তন সাধন করে এটাকে প্রযুক্তি ভিত্তিক করেছি। এটা যে কথা বললেন যে সকল পলিটেকনিকে আমরা এখনই ছাত্র সংখ্যা বাড়াতে পারবো না, কিন্তু সমাজকে প্রযুক্তি উন্মুখ করতে হলে এর পর্যায়ে এসএসসি এইচএসসি পর্যায়ের পরবর্তী ইয়েতে যে প্রযুক্তি নিয়ে বাঁচতে হবে, প্রযুক্তিকে আপনার শিক্ষার প্রতিপাদ্য বিষয় নিয়ে হিসাবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে। এটা দর্শনগতভাবে এবং কার্যকরণ সূত্র অনুযায়ী কিন্তু গ্রহণ করা হয়েছে। আমরা আজকের এই দিনে জনগণের কাছে বা সরকারের কাছে আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইনস্টিটিউশনের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত কথা যদি বলতেন। আমরা বলতে চাই যে অবশ্যই আমাদেরকে যে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো স্কিল বাংলাদেশ গড়ে তোলা, দক্ষ বাংলাদেশ গড়ে তোলা। আমরা তো এগিয়ে আছি পৃথিবীর অনেক দেশের চেয়ে। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠন করার আহ্বান জানিয়ে অনেক ট্যুর এগিয়ে গেছে, সেখানে স্কিল বাংলাদেশ, দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের, এই ব্যাপারে কোনো বিকল্প নাই। আমার মাধ্যমে আমরা সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই। 365 দিনে আমরা লক্ষ্য করি পৃথিবীতে বিভিন্ন দিবস আমরা পালন হয়ে আসছে, কিন্তু প্রযুক্তির উপরে কোনো দিবস এখন পর্যন্ত পালিত হয় না। তাই আমরা 8ই নভেম্বরকে আমাদের বাংলাদেশ সরকারকে প্রথম সরকারিভাবে এই গণপ্রকৌশল দিবস পালন করার একটি ঘোষণা দেওয়ার অনুরোধ জানাই। সেই সাথে বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই গণপ্রকৌশল দিবস গণমানুষের জন্য পালন করার একটা দিবস ঘোষণা হওয়া উচিত। আমি পূর্ণাঙ্গভাবে এই প্রস্তাব সমর্থন করি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ একটি সুন্দর আলোচনা শুনছিলেন, যে আলোচনাটা আসলে আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য সার্বিকভাবে দরকার এবং প্রতিটি মানুষকে সে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ দরকার। আমরা সময় থাকলে হয়তো আরও বেশি আলোচনা করতে পারতাম। এই পরিবর্তনশীল পৃথিবীতে প্রযুক্তি আসলে সব কিছুই পরিবর্তন ঘটায়, মানে পরিবর্তনের প্রধান উপাদান হলো প্রযুক্তি। দেশের সভ্যতার বিকাশ ঘটেছে প্রযুক্তির হাত ধরে এবং বিবর্তন হয়েছে প্রযুক্তির হাত ধরে। আর এই প্রযুক্তির যে দক্ষতা, সক্ষমতা, যেই সব দেশ এবং যেসব মানুষ যত বেশি গ্রহণ করতে পেরেছে এবং প্রয়োগ করতে পেরেছে তারা হচ্ছে ধনী রাষ্ট্র, তারা হচ্ছে উন্নত রাষ্ট্র, আর যারা পারেনি তারা অনুন্নত রাষ্ট্র। অতএব সেখানে পৃথিবীতে তৈরি হয়েছে একটি ভারসাম্যহীনতা। এই ভারসাম্যহীনতা থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে পৃথিবীর সর্বকর্মে বা সার্বিক কর্মযজ্ঞে আমাদের দক্ষতা থাকতে হবে, এবং সেই বিষয়টি উপলব্ধি করে হয়তো ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আজকে এই প্রতিপাদ্যটি স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্ক নির্ধারণ করেছে। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ।